আজকে দেখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে বলতে গেলে আজকে প্রায় 3 মাস গত হয়ে যাচ্ছে নতুন সরকার গঠন হয়েছে। আমরা আজকে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু শাসন ছাড়া জনশক্তি প্রেরণের সঙ্গে জড়িত যে সমস্ত বাইরের সদস্য রিক্রুটিং এজেন্সি মালিক তাদের বিরুদ্ধে কিছু শাসন ছাড়া, অনৈতিক শাসন ছাড়া আমরা ইতিবাচক কোনো ভূমিকা পালন করতে দেখিনি। আমরা জানি যে সবাই বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ যারা দুজন আছেন, দুজনই অত্যন্ত সংগ্রামী এবং যিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষমতা থাকাকালীন সময়ও সিলেট থেকে বিপুল ভোটে নির্বাচিত মেয়র হয়েছেন এবং তার সেই সক্ষমতা, সেই যোগ্যতা থাকার কারণেই। আরেকজন বলতে গেলে বিপিনুর, তিনি অনেক সংগ্রামী নেতা ছিলেন। এই দুইজন সংগ্রামী নেতার সমন্বয়ে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বটা নিয়েছেন। কিন্তু গত 3 মাস যাবৎ আমরা দেখতেছিলাম খুব শাসন। দেখেন, গত 4 দিন আগে একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা ভ্যানগার্ড হিসাবে কাজ করতে যাচ্ছি, যারা জনশক্তি প্রেরণের সঙ্গে জড়িত বিদেশে কর্মসংস্থান সৃষ্টিকারী রিক্রুটিং এজেন্সির মালিকবৃন্দ। 3টি রিক্রুটিং এজেন্সির মালিক কয়েক মাস আগে একটি কোম্পানিতে 30 জন শ্রমিক প্রেরণ করেছিলেন। এখন কতটুকু সত্য মিথ্যা তা এখনও বলতে পারিনি। যারা রিক্রুটিং এজেন্সির মালিক যে 3 জন, তাদের ভাষ্যমতে তারা রাশিয়া বাংলাদেশ দূতাবাস থেকে এরা সত্যায়ন করে এনেছেন এবং বাংলাদেশে যখন সত্যায়ন করে এই চাহিদাপত্রটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হলো, এখানে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছেন। মন্ত্রণালয়ের যে অধীনস্থ যে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিয়েছেন। সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় 30 জন কর্মী আমাদের রাশিয়াতে গিয়ে পৌঁছেছেন। রাশিয়া দিকে পৌঁছার সাথে সাথেই ওখান থেকে তাদেরকে আর্মির একটি গ্রুপ এয়ারপোর্ট থেকে তাদেরকে গপ করে নিয়ে গিয়েছেন এবং এই খবর যখন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ল, তখন আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব হলো যারা যে কর্মীগণ ওখানে প্রতারিত হয়েছেন তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের আশ্রয় দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া। ইভেন এখানে যে সমস্ত রিক্রুটিং এজেন্সি জড়িত ছিল তাদেরকে ডেকে আলোচনা করা, তাদের মতামত জানা। তারপরে আপনি রিক্রুটিং এজেন্সি মালিকদের বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু আপনি হঠাৎ কোনো তদন্ত ছাড়া, যাচাই বাছাই ছাড়া বলে দিলেন যে রিক্রুটিং এজেন্সি বাজেয়াপ্ত করা হবে। তো তারপরও দেরিতে হলো। ধন্যবাদ প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়কে যে গতকাল রাত্রে নাগাদ আমরা একটা চিঠি পেয়েছি মন্ত্রণালয়ের ওই মালিকদের প্রতি। একটি চিঠি লিখেছেন, তারা 7 তারিখে ওখানে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য, যাকে জন্য ধন্যবাদ। কিন্তু এখানে এই পর্যায়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা হলো, প্রবাসী কল্যাণ মানে কি? প্রবাসে গিয়ে যারা সমস্যায় পড়বেন এবং প্রবাসী যারা অভিবাসী তাদের সমস্যা মানে যারা প্রেরণ করে তাদেরও সমস্যা। এখন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসাবে যারা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন তাদেরকেও আপনার আশ্রয় দেওয়া, তাদের কাজে সহযোগিতা করা, বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো অবশ্যই মন্ত্রণালয়ের ভূমিকা আছে। প্রবাসী কল্যাণ মানে অর্থ হলো যে এখানে একটা ওয়েজ আর্নার্স বোর্ড আছে। এখানে প্রতি বৎসর বিভিন্ন খাতে একটি বাজেট ঘোষণা হয়, ক্ষতিগ্রস্ত বাজেট, যেটাকে রিস্ক ফান্ড বলা হয়। এই রিস্ক ফান্ডটি যেই প্রত্যেক মন্ত্রণালয়ে থাকে, এটি বিভিন্ন দুর্যোগেই বাজেটের টাকাটা ব্যবহৃত হয়। এখানে যে 30 জন কর্মী ওখানে গিয়ে সমস্যায় পড়েছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব হলো তারা দেশে ফিরিয়ে এনে মন্ত্রণালয়ের যে কল্যাণ ফান্ড আছে ওই ফান্ড থেকে তাদেরকে অনুদান দিয়ে তাদের আর্থিক ক্ষতিপূরণ থেকে দায়মুক্ত করা। ইভেন রিক্রুটিং এজেন্সি মালিক যারা পাঠিয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নিয়ম হলো আপনি কল্যাণ ফান্ড থেকে অনুদান দিয়ে তাদেরকে দায় মুক্তি করেন, বিপদ থেকে উদ্ধার করবেন। এটা হলো বাস্তবতা। কারণ প্রতি বছরই একটা বাজেট আছে কি না জানি না, আমার মতে বাজেট থাকার কথা এবং আছে। এই টাকাটাই এদের পিছনে আপনারা খরচ করবেন। কিন্তু বছরকে বছর আমরা শুনে আসতেছি এই কল্যাণ ফান্ডের টাকা কোটি কোটি টাকা জমা হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কোনো এজেন্সির মালিকও এটা পাচ্ছে না, এটা সুবিধা ভোগ করতে পারেনি। এবং যারা বিদেশি গিয়ে প্রতারিত হয়ে দেশে ফেরত আসতেছেন তারাও এটা সুবিধা ভোগ করতে পারেনি। এই টাকাগুলো কোথায় যায়, এটা একটা প্রশ্ন। তো সুতরাং আমি মনে করি যে প্রবাসী কল্যাণের দায়িত্ব হলো প্রবাসী যারা রিক্রুটেন্সির মালিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে তিরস্কার করে না, তাদেরকে তাদের লাইসেন্স বন্ধ করে দেওয়া প্রবাসী কল্যাণের ভূমিকা নয়। দ্বিতীয়ত আপনার মালয়েশিয়া নিয়ে বলতে গেলে আছে কয়েকদিন থেকে আমাদের মন্ত্রীবর্গ অনেক জোরালো বক্তব্য রেখে যাচ্ছেন, সিন্ডিকেট হতে দিব না, আমি জিহাদ ঘোষণা করছি। মন্ত্রী মহোদয়, আপনি জিহাদ ঘোষণা করতে গিয়ে তো দেশের অর্থনৈতিক অবস্থা আরও পঙ্গু হয়ে যাচ্ছে। 3 মাস হয়ে যাচ্ছে আপনার দেশের মানুষের অর্থনৈতিক সংকটে ভোগার কারণে আপনার দিন দিন এই জ্বালানি সংকট সৃষ্টি হচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধি হওয়ার কারণে মানুষের বিভিন্ন দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পাচ্ছে। এদিকে আপনার লক্ষ লক্ষ শ্রমিক বেকার বসে আছে, বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা আছে, যেতে পারেনি। মালয়েশিয়ায় যেখানে 10 থেকে 12 লক্ষ লোকের কর্মসংস্থান উন্মুক্তের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। আপনি সিন্ডিকেট মুক্ত করতে করতে এই বাজারটি দখল করে নিয়ে আসছে ইন্ডিয়া এবং নেপাল। এখন কি আপনারা ইন্ডিয়া নেপালকে ওই সুযোগটা দিয়ে রাখছেন যে তারা শ্রমিক গিয়ে যখন ওখানে ফিল আপ হয়ে যাবে আর বাংলাদেশ লোক যাতে যেতে না পারে, আপনারা কি ওই সুযোগটা দিয়ে রাখছেন কি না আপনার নেপাল এবং ভারতকে? এটা একটা প্রশ্ন। তা এখন আমার কথা হলো, সিন্ডিকেট কি এতই শক্তিশালী হয়ে গেল সরকারের থেকে, আপনার মন্ত্রী থেকে এতই শক্তিশালী হয়ে গেল সিন্ডিকেট, আপনি উন্মুক্ত করতে ব্যর্থ হয়ে গেছেন? 3 মাস হয়ে গেল, এখনই জিহাদ ঘোষণা করতে হবে আপনাকে? এটি সবার প্রশ্ন আপনার প্রতি। আমার মনে হয় আপনার কাছে যে অস্ত্র আছে 72 ঘন্টা সময় লাগে আপনার এই মালয়েশিয়ার সময়টা উন্মুক্ত করতে। সমস্যা কোথায় এটা আমরা জানতে চাচ্ছি মন্ত্রী মহোদয়ের কাছে। দ্বিতীয়ত হলো, এই বাজারটি যদি আমার ব্যক্তিগত মতে যদি বাজারটি মনে করেন যে মালয়েশিয়ার সরকারই দিচ্ছে না এই সিস্টেম ছাড়া, তাহলে সেটা আলাদা কথা। তো যদি নাই দেয় তাহলে এখন আপনি তো একটা পদক্ষেপ নিতে হবে। হয়তো আপনি আপনার মতো ভূমিকা রেখে সবার জন্য উন্মুক্ত করে দিবেন, তা না হয় আপনার যেভাবে এনএসআই ডিএসএফআই আপনার তদন্তকারী সংস্থা যেভাবে তদন্ত করতেছে লাইসেন্সদের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে, এটা দ্রুত শেষ করে উন্মুক্ত করে দেন। যেমন আর যদি মালয়েশিয়ায় রীতি অনুযায়ী আপনাকে চালু করতে হয় সেটাও চালু করে দেন। আর না পারলে যদি আপনি ব্যর্থ হন তাহলে আমার মনে হয় এখানে সরে যাওয়া উচিত মন্ত্রী মহোদয়ের। দ্বিতীয়ত, আপনাকে সৌদি আরবের বাজারের কথা বলতে গেলে একই প্রক্রিয়ায় সৌদি আরবে শ্রমিক যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি আমাদের সঙ্গে কথা বলেন, যারা আমরা জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত, আপনি আমাদেরকে ডাকেন, আমাদের সঙ্গে কথা বলেন, কোথায় সমস্যা কোথায় প্রতিবন্ধকগুলো আমরা আপনাকে খোলামেলা বলি। কিন্তু আপনি তো বারবার ওই এনজিও কর্মীদের বা আপনার আন্তঃন মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন তাদেরকে নিয়ে আলোচনা করেন। আপনি যারা এই যে লক্ষ লক্ষ শ্রমিকদের বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করে পাঠিয়েছে, আপনি তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার মতো আপনি পরিবেশ সৃষ্টি করে রেখেছেন। আমার মনে হয় মন্ত্রী মহোদয়, আপনি এখান থেকে সরে এসে বাইরা সদস্য যারা সিনিয়র আছেন, অন্তত আপনার সহকর্মী আপনার যারা আছেন, আপনার অধীনস্থ যারা কর্মকর্তা আছেন, এদেরকে যে চা চক্রে দাওয়াত দিয়ে এদের নিয়ে বসে কোথায় কোথায় বাজারগুলো কীভাবে উন্মুক্ত করতে হবে এগুলো শেয়ার করেন। আমরা জানি কীভাবে বাজার উন্মুক্ত করতে, আমরা জানি। বাজার তো উন্মুক্ত করে বাইরের সদস্যরা। একটি বাজার উন্মুক্ত করতে গেলে আপনার 1 দিনে 2 দিনে 5 দিনে হয় না, 2, 4, 5 বছর লাগে একটি বাজার আবিষ্কার করতে। এবং এটার পিছনে অনেক শ্রম ঘাম অর্থ ব্যয় করতে হয়। এটা সরকারের কর্মকর্তারা কখনো করে না। ওনারা গিয়ে দূতাবাসে গিয়ে আরামসে ঘুমান। ওনারা তৃণমূলে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না, মতামত নেননি কীভাবে বাজার উন্মুক্ত করতে হবে। আপনি এভাবে বসে থাকলে আপনি 5 বছর এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কিছু করার মতো দিতে পারবেন না। আপনি দয়া করে আপনি আমাদের সঙ্গে বসুন, কথা বলুন,
বাজার উন্মুক্ত করার জন্য যে সমস্ত পরিকল্পনা আছে এগুলো আমাদের কাছে আছে, এগুলো টুলস আমাদের কাছে আছে। আমরা আপনাদেরকে শেয়ার করি কীভাবে বাজার উন্মুক্ত করতে হবে, কীভাবে শ্রমিক যাবে, আমরা এগুলো বুঝি, আমরা জানি। বরং আমাদেরকে বেকার অভিশপ্তে মুক্ত করুন। প্রায় 3,000 রিক্রুটেন্সির মালিক আজকে বেকার, কর্মকর্তা শূন্য, অফিস ভাড়া দিতে পারতেছে না, দেশে অরাজকতা সৃষ্টি হয়ে যাচ্ছে বেকারত্বের কারণে। দয়া করে আপনি যে জিহাদ ঘোষণা করছেন, জিহাদ ঘোষণা করে 72 ঘন্টার মধ্যে উন্মুক্ত দ্বার প্রান্তে এসে সৌদি আরব অবশ্যই ওপেন করে দেওয়া উচিত আপনার, মেহরবানি করে। আর সৌদি আরবের যে সমস্যা, এখানে 400-500 লোকে মাত্র কাজ করতে পারতেছে 3,000 এজেন্সির মধ্যে। এটা আমাদেরকে ডাকেন, আমাকে ডেকে আমরা বলি সৌদি আরবে কী সমস্যা। যার 40 লক্ষ টাকা নগদ অনৈতিকভাবে লেনদেন করতে পারবে সৌদি এম্বাসিতে, সেই সৌদি আরবে কাজ করতে পারে, বাকি যা অন্য কেউ পারে না। তো এটা কোন দেশের নিয়ম? এর কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে? এটা কোনো রুলসের মধ্যে পড়ে কি না? এই জন্য এই সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন, মেহরবানি আমাকে দাওয়াত দেন, আমরা বলি। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।